বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আছেন সবাই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব, যেহেতু আমাদের আগামীতে বড় ধরনের একটি সার্কুলার আসছে, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ। এটি মূলত শারীরিক শিক্ষা এবং যে আমাদের সঙ্গীত এর উপর এই সার্কুলারটা খুব শীঘ্রই আসবে, প্রায় 5,000 নিয়োগ হবে এরকম একটি আমরা খবর পেয়েছিলাম বিভিন্ন দৈনিক পত্রিকার আলোকে। তো আজকে আমাদের প্রাইমারির বিগত সালের প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ সমাধান করব, যার মাধ্যমে আমাদের প্রাইমারি পরীক্ষার ভালো একটা দিক নির্দেশনা আমরা নিতে পারি। যাই হোক, ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যারা আছেন সবাই আপনাদের টাইমলাইনে একটা করে শেয়ার করে দিন। আর আপনাদের যারা সহপাঠী আছে, যারা প্রস্তুতি নিচ্ছে প্রাইমারি, নিবন্ধন, এটিইও, যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও আপনারা মেনশন করতে পারেন, যেন আমরা বড় ধরনের একটা অডিয়েন্স নিয়ে ক্লাস করতে পারি। যাই হোক, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন জুয়েল এমএসসি মাস্টার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে প্রাইমারি যে প্রশ্নগুলো বা বারবার পরীক্ষায় আসে, শুধুমাত্র প্রাইমারি না, যে কোনো চাকরি পরীক্ষার জন্য বারবার যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের 1 নাম্বার প্রশ্ন আপনাদের জন্য আমরা স্লাইডে নিয়ে এলাম। 1 নাম্বার প্রশ্নটি উত্তর দেবেন, ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়? কবে ইলিশ আমাদের যে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে সনদপ্রাপ্ত হয়েছে কবে? জিআই এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস, আমরা সবাই জানি। এখান থেকে একটু বাড়তিভাবে যে পড়াগুলো আপনারা জেনে রাখতে পারেন যে জিআই এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস, যার অর্থ হচ্ছে ভৌগোলিক নির্দেশক, যেটি মূলত জাতিসংঘের ডাব্লিউআইপিও এই সংস্থাটি প্রদান করে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এটি যে প্রদান করে। আমাদের এই প্রশ্নটি এসেছে প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2022-এ এই প্রশ্নটি এসেছে। তো আমরা দেখব যে জিআই পণ্য হিসাবে আমাদের ইলিশ কবে সনদপ্রাপ্ত হয়েছে। এর উত্তরে চলে যাচ্ছি। আমাদের এই তারিখটা মনে রাখতে হবে, 17 আগস্ট 2017 সালে ইলিশ মাছ এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি হয়েছে। এখান থেকে আরো কিছু তথ্য আপনারা পড়ে রাখতে পারেন যে আমাদের জিআই পণ্য, প্রথম জিআই পণ্য আমাদের হচ্ছে জামদানি, এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃত হয়েছিল 7 নভেম্বর 2016 সালে। আর ইলিশ মাছ হচ্ছে আমাদের দ্বিতীয় জিআই পণ্য। তো বর্তমান আমাদের জিআই অনুমোদন রয়েছে 31টি, জিআই এর অনুমোদন পেয়েছে, সর্বশেষ জামালপুরের নকশিকাঁথা। তবে আমাদের সনদ পেয়েছে 21টি। এ পর্যন্ত জিআই সনদপ্রাপ্ত পণ্য হচ্ছে 21টি। সর্বশেষ হচ্ছে কুষ্টিয়ার ব্ল্যাক বেঙ্গল ছাগল। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যারা আছেন পরবর্তী প্রশ্নের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। 2 নাম্বার, বুদ্ধাঙ্ক আইকিউ এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক মাত্রা কত? বুদ্ধাঙ্ক আইকিউ, আইকিউ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টেলিজেন্স কোশনস, ইন্টেলিজেন্স কোশনস। আর এই মেধাবীদের বুদ্ধাঙ্ক, এটি মূলত জার্মান যে মনোবিজ্ঞানী তিনি, এটি তার নাম ছিল উইলিয়াম স্টান, তিনি করেছেন। তো বুদ্ধাঙ্ক নির্ণয় একটা ফর্মুলা আছে, আমাদের যে মানসিক বয়সকে যদি আমাদের প্রকৃত বয়স দ্বারা ভাগ করা হয় এবং তার সাথে যদি 100 গুণ করা হয়, সেটাই হচ্ছে কি
বুদ্ধাঙ্ক নির্ণয়ের ফর্মুলা। আচ্ছা, চলে যাচ্ছি আমরা উত্তরে। উত্তর দেখবো। আমাদের সাথে অনেক বন্ধুরা ইতিমধ্যে যুক্ত হয়েছে, আমাদের সাথে অলরেডি আছে নজরুল ইসলাম স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজিজুল ইসলাম, আব্দুল শরীফ, মকবুল হোসাইন। উত্তরে চলে যাচ্ছি। আমাদের বুদ্ধাঙ্ক হচ্ছে আইকিউ ইজ গ্রেটার দেন 130। এটা হচ্ছে প্রতিভাবানদের বুদ্ধাঙ্ক। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখি, শিশুর সহায়তা হটলাইন নাম্বার কোনটি? প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2022-এর প্রশ্ন। হটলাইন, এই হটলাইনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রাইমারি এবং নিবন্ধনের জন্য আপনারা এই হটলাইনগুলো জেনে রাখবেন, সব সময় জেনে রেখে হট থাকবেন। উজ্জ্বল আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। হ্যাঁ, শিশুর হটলাইনটা জানাবেন সবাই। শিশুর হটলাইন কত? আচ্ছা, আমরা চলে যাচ্ছি শিশুর হটলাইনটা জানার জন্য। এটি হচ্ছে 1098 হচ্ছে শিশুর হটলাইন। আর এগুলো পাশাপাশি আপনারা একটু জেনে রাখবেন যে আমাদের 999, এটি হচ্ছে আমাদের জাতীয় সেবা, জরুরি সেবা 999। তারপর এটি হচ্ছে 1090, এটি হচ্ছে আমাদের আগাম দুর্যোগ এর তথ্য জানার জন্য। আর আমাদের 3331, এটি হচ্ছে আমাদের কৃষি বন্ধু, কৃষি বিষয়ক তথ্য জানার জন্য এটি রাখা হয়েছে হেল্পলাইন হিসেবে। আচ্ছা, চলে যাচ্ছি আমরা 4 নাম্বার প্রশ্ন। খুব গুরুত্বপূর্ণ, আপনি আগামী দিনে একটি প্রশ্ন কমন পেতে পারেন। সেটি হচ্ছে বিএমআই এর পূর্ণরূপ কি? এটি আমাদের 2022-এর প্রশ্ন। ক নাম্বার দেওয়া আছে বেস্ট মেডিসিন অফ ইন্টিগ্রেশন, ব্যালিস্টিক মিসাইল ইনিশিয়েটিভ, বডি মাস ইন্ডেক্স এবং বিল মেজারমেন্ট ইন্ডেক্স। সবাই উত্তর করবেন। নজরুল ইসলাম, যারা যারা আছেন সবাই উত্তর করবেন এবং শেয়ার করবেন। আচ্ছা, 4 নাম্বার আপনাদেরকে জানতে চাওয়া হচ্ছে 4 নাম্বারের উত্তর। প্রশ্ন নাম্বার 4, উত্তর জানাবেন। আচ্ছা, আমরা এখনো আপনাদের উত্তর পাচ্ছি না 4 থেকে, তো আমরা সরাসরি উত্তরে চলে যাচ্ছি। উত্তরটি হচ্ছে বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্সটা হচ্ছে মূলত যে আমাদের উচ্চতা অনুযায়ী আমাদের ওজন, আমাদের দৈহিক ওজনটা নির্ণয় হচ্ছে বডি মাস ইন্ডেক্স। আপনার উচ্চতা যেমন থাকবে ওজন একটা নির্দিষ্ট থাকতে হবে। চলে যাচ্ছি আমরা 5 নাম্বার। ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? ব্রিক্স, ব্রিক্স মানে হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা মিলিয়ে একটি অর্থনৈতিক জোট বা একটি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, যেটির নাম হলো ব্রিক্স। আর আগে এর নাম ছিল ব্রিক। পরবর্তীতে 2010 সালে সাউথ আফ্রিকা যুক্ত হয়েতে এটি নামকরণ করা হয় ব্রিক্স। খুব ভালো একটা প্রশ্ন, 2019 সালে এসেছে। ব্রিক্স, এরা একটা ব্যাংক প্রতিষ্ঠা করেছে, সেই ব্যাংকের নাম কি? আচ্ছা, আমরা চলে যাচ্ছি। ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্যাংকটি গঠনের জন্য 2014 সালে চুক্তি করা হয়েছিল এবং 2015 সালে এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। ব্রিক্স, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে সাংহাই, চীনে অবস্থিত। আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। 6 নাম্বার প্রশ্ন, এটি আমাদের টাইম জোনের সাথে সম্পর্কিত বিষয়। ঢাকাতে 24শে মে দুপুর 12টার সময়, ঢাকাতে 24শে মে দুপুর 12টার সময় লন্ডনের সময় কত হবে? লন্ডনের সময় কত হবে? এটি আমাদের 2019-এর প্রশ্ন। তা আমাদের বিভিন্ন জায়গায় যে সময়ের পার্থক্য, এটি মূলত হয় আমাদের দ্রাঘিমা রেখার মাধ্যমে। প্রতি ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। আর প্রতি 15 ডিগ্রির জন্য হচ্ছে 1 ঘন্টা। তো আমাদের লন্ডন থেকে 6 ঘন্টা প্লাস, লন্ডন থেকে আমাদের 6 ঘন্টা প্লাস। এই জন্য ঢাকাতে যদি 24শে মে দুপুর 12টা হয়,
12টা হয়, তাহলে লন্ডনের সময় কত হবে? লন্ডনের এইটা হবে ঘ নাম্বার, 6 ঘন্টা কম হবে লন্ডনে। 24শে মে সকাল 6টা। ব্যাপারটা বুঝতে হবে, আমরা বাংলাদেশ লন্ডন থেকে 6 ঘন্টা এগিয়ে আছি। কেন? আমরা হচ্ছে পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। লন্ডন থেকে আমরা কি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত, এই জন্য আমরা লন্ডন থেকে আমাদের টাইম জোন যেটাকে বলা হচ্ছে জিএমটি আমাদের +6, +6। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 7 নাম্বার। পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য যদি 0.1 ডিগ্রি হলে ওই দুটি স্থানের সময়ের পার্থক্য কত? এটি আমাদের প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2019-এর প্রশ্ন। দ্রাঘিমার পার্থক্য মানে একটা দ্রাঘিমা, আমরা যে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধের যে দাঁড়ানো রেখাগুলো আছে পৃথিবী পৃষ্ঠে, সেগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। পৃথিবী পৃষ্ঠে যে দাঁড়ানো রেখাগুলো আছে সেগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। ঠিক আছে? তো আমাদের এই দ্রাঘিমা রেখার পার্থক্য যদি 1 ডিগ্রি হয় তাহলে সময়ের ব্যবধান কতটুকু? ইতিমধ্যে আমাদের উত্তর দিয়েছেন, নজরুল ইসলাম উত্তর করেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের উত্তরে। প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 4 মিনিট। মানে আপনার এই যে দাঁড়ানো রেখাগুলো আছে, আমি যদি এখানে অঙ্কন করি, এখানে যদি আমি অঙ্কন করি যে পৃথিবী, এই যে পৃথিবী যে অঙ্কন করলাম, এই যে পৃথিবী যে দাঁড়ানো রেখাগুলো আছে, এই দাঁড়ানো রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা। তার মানে আপনি একটা দ্রাঘিমা রেখা অতিক্রম করলে আপনার সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। আর প্রতি 15 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হচ্ছে 1 ঘন্টা। আচ্ছা, আমরা চলে যাচ্ছি 8 নাম্বার প্রশ্নের জন্য। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? কত তারিখে আমাদের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? এটি আমাদের 2019-এর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। ইনশাল্লাহ দেখে রাখুন, শিখে রাখুন, আগামী দিনে আপনার যে কোনো চাকরি পরীক্ষায় আপনি এখান থেকে কমন পেতে পারেন। প্রতি ডিগ্রি দ্রাঘিমার সময়ের আচ্ছা, এটা প্রতি বছর কোন তারিখে জনসংখ্যা দিবস পালিত হয়? জনসংখ্যা দিবস পালিত হয়, চলে যাচ্ছি আমরা উত্তরে। হাসান শিকদার উত্তর দিয়েছেন, আমাদের 2 ফেব্রুয়ারি হচ্ছে জনসংখ্যা দিবস। আমাদের জাতীয় জনসংখ্যা দিবস হচ্ছে 2 ফেব্রুয়ারি। ঠিক আছে, আমাদের জাতীয় জনসংখ্যা দিবস হচ্ছে 2 ফেব্রুয়ারি। তবে যদি আপনাদেরকে বলা হয় আন্তর্জাতিক জনসংখ্যা দিবস কবে, তখন উত্তর করতে হবে 11 জুলাই। আমাদের আন্তর্জাতিক জনসংখ্যা দিবস হচ্ছে 11 জুলাই, বাট আমাদের জাতীয় জনসংখ্যা দিবস হচ্ছে কি 2 ফেব্রুয়ারি। আমাদের চলে যাচ্ছি আর 9 নাম্বার প্রশ্ন, সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি? দেখেন, এই প্রশ্নটিও 2019 সালে এসেছে। সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি? হাসান শিকদার উত্তর দিয়েছেন, আমাদের সৌরজগতের গ্রহ সংখ্যা হচ্ছে, আমরা চলে যাচ্ছি উত্তরে, এটির উত্তর হচ্ছে 8টি। সৌরজগতের গ্রহের সংখ্যা হচ্ছে আমাদের 8টি। তো এখান থেকে কষ্ট করে আপনারা একটু, আমাদের বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি, আর ছোট গ্রহের নাম হচ্ছে বুধ। আমাদের বৃহস্পতি এবং আমাদের হচ্ছে বুধ, ছোট গ্রহের নাম হচ্ছে আমাদের বুধ। চলে যাচ্ছি আমরা 10 নাম্বার প্রশ্নে। 10 নাম্বার একটু জানাবেন, কত মেগাবাইটে 1 গিগাবাইট? 2019 সালের প্রশ্ন, কত মেগাবাইটে 1 গিগাবাইট? এগুলো কিন্তু টু টু পাওয়ার 0, এটা 2 পাওয়ার 10, এখানে 10 হবে, উপরে 10টা হবে 2 পাওয়ার 11, 2 পাওয়ার 12 উত্তর করবেন। এগুলো হচ্ছে উপরে হবে, হ্যাঁ। আমার আসলে টাইপিং এর জন্য নিচে চলে এসেছে, এগুলো হচ্ছে উপরে হবে 2 পাওয়ার 10, 2 পাওয়ার 11, 2 পাওয়ার হচ্ছে 12। হাসান শিকদার উত্তর দিয়েছেন, আমরা চলে যাচ্ছি উত্তরে। উত্তরটি হচ্ছে 2 পাওয়ার 10। 2 পাওয়ার 10 হচ্ছে আমাদের 1 মেগাবাইট সমান কত গিগাবাইট?
বন্ধুরা সবাই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগছে। আমাদেরকে ছোট ছোট ভাবে অনুপ্রাণিত করবেন, আমরা যেন আপনাদের জন্য নিয়মিত ক্লাস করতে পারি বা ক্লাস নিয়ে আসতে পারি। আপনাদের আগামী যে প্রস্তুতি, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস সব ধরনের প্রস্তুতির ক্লাস যেন আমরা আপনাদের জন্য রাখতে পারি। আমাদেরকে অনুপ্রাণিত করবেন আমাদের কাজের জন্য। আর সবাই জানাবেন কি কোথা থেকে আছেন। আর এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, সেখানে আপনারা ক্লাসটি দেখতে পাবেন। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে উৎকর্ষ সিরিজ আলামিন স্যার। চলে যাচ্ছি আমরা 11 নম্বর প্রশ্নে। প্রশ্ন নাম্বার 11, কবে জাতিসংঘ শিশু অধিকার সনদের মূল দলিল স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়? স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় জাতিসংঘের উদ্যোগে শিশু অধিকার সনদ। 18 বছর বয়সের নিচের সকল যারা আছে তারা হচ্ছে শিশু। হাসান শিকদার পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন। এটিও 2019 সালের প্রশ্ন, খুব ভালো প্রশ্ন আপনাদের জন্য, এখান থেকে আপনারা শিখে রাখতে পারেন। প্রশ্ন নাম্বার 11 উত্তর দিয়েছেন হাসান শিকদার। দেখি আমরা এখন উত্তর দেখলে বুঝতে পারবো। এই তারিখগুলো আসলে আমাদের অনেক গোলমাল পাকায়, তারিখগুলো খুব যত্ন সহকারে পড়তে হবে, বেছে বেছে পড়তে হবে। এটি হচ্ছে 26 জানুয়ারি 1990 সালে শিশু অধিকার সনদ, এটি মূল দলিল স্বাক্ষরিত হয়। আর 18 বছরের বয়সের নিচে সকল মানুষই হচ্ছে শিশু। 12 নম্বর জানাবেন বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন? বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেছিলেন? 2019-এর প্রশ্ন। মিঠাপুকুর বাগেরহাটে মূলত আমাদের 60 গম্বুজ মসজিদ রয়েছে, এই গম্বুজ সংখ্যা হচ্ছে 81টি। খানজাহান আলীর তিনি বাগেরহাটের স্থানীয় একজন রাজা গণেশকে পরাজিত করে তিনি এখানে ইসলামের পতাকা উড্ডয়ন করেছিলেন। তো এই 12 নম্বর উত্তরটি আমরা একটু দেখে নিতে চাই। 12 নম্বর হচ্ছে সুলতান নুসরত শাহ। উত্তরটি হয়ে গেল হাসান শিকদারের উত্তর সঠিক হয়েছে। অসংখ্য ধন্যবাদ উত্তর করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। রূপান্তরিত মূল কোনটি? 2019-এর প্রশ্ন। আমাদের এটি উদ্ভিদ বিজ্ঞানের প্রশ্ন। অনেক সময় আমাদের প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় সাধারণ জ্ঞানের পাশাপাশি কিছু বিজ্ঞান, আইসিটি, কম্পিউটার থেকে প্রশ্ন হয়। রূপান্তরিত মূল কোনটি? তার মানে হচ্ছে যে কোনো উদ্ভিদের জীবন টিকে রাখার জন্য তারা যে তাদের কাণ্ডের পরিবর্তন ঘটায় বা রূপান্তর ঘটায়। রূপান্তরিত মূল হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু, আপনারা অনেকেই খেতে পছন্দ করেন, মিষ্টি আলু হচ্ছে রূপান্তরিত মূল। এরপর জানাবেন অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন? অদ্ভুত সাগর, এটি প্রাইমারি 2019-এর প্রশ্ন। তার মানে বুঝতে পারছেন যে একজন লিখেছিলেন আর একজন সমাপ্ত করেছিলেন। একজন লিখেছিলেন আর একজন কি করেছিলেন? সমাপ্ত করেছিলেন। আমরা দেখি উত্তর কারা করতে পারছেন। আমাদের অলরেডি উত্তর দিয়েছেন নজরুল ইসলাম। নজরুল ইসলাম উত্তর করেছেন। আমরা চলে যাচ্ছি উত্তরে। উত্তরটি হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেন কি করেছিলেন? অসমাপ্ত অদ্ভুত সাগর এটি কি করেছিলেন? সমাপ্ত করেছিলেন অদ্ভুত সাগর। তার মানে এটি লিখেছিলেন বল্লাল সেন। বল্লাল সেন, যিনি হিন্দু ধর্মের কলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন, বল্লাল সেন। আর তার অনেকগুলো রচিত গ্রন্থ ছিল, অদ্ভুত সাগর, দান সাগর, আনন্দ সাগর। পরবর্তীতে এই অদ্ভুত সাগরটি কে সমাপ্ত করেছিলেন? লক্ষণ সেন। মানে বাংলার সর্বশেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। চলে যাচ্ছি আমরা 15 নম্বর প্রশ্নে। কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা জানি যে উপমহাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। আর এর অবস্থান ছিল ভারতের বিহারের পাটনাতে। গুপ্ত সাম্রাজ্যে এটি নির্মিত হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়।
তবে কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র হয়ে ওঠে? হাসান শিকদার উত্তর দিয়েছে 15 নাম্বার। ইয়েস, তা হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল, তার আমলে এটি প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল। আচ্ছা, 16 নাম্বার জানাবেন কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2019-এর প্রশ্ন, কার আমলকে মুসলমানদের স্বর্ণযুগ বলা হয়? যাক, ইতিমধ্যে আমাদের সাথে অনেক বন্ধুরা যুক্ত হয়েছেন, অনেকে উত্তর করছেন, যারা উত্তর করতে পারছেন না বা ভুল হয়ে যাচ্ছে, আসলে ভুল হোক, ভুল হলেও ভয়ের কোনো কারণ নেই। দেখবেন একটা সময় আপনার এই ভুল থেকে অনেকগুলোই আপনার আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তাই আপনার হাত গুটিয়ে বসে থাকবেন না, ভুল হলেও আপনার উত্তর করুন। এগুলো কিন্তু আপনার ব্রেইনে একদম স্থায়ীভাবে স্থায়ী মেমোরিতে চলে যাবে। 16 নম্বর উত্তর দিয়েছে আমাদের নজরুল ইসলাম। আমাদের হোসেন শাহ, তার আমলকে স্বর্ণযুগ বলা হয়। হোসেন শাহর আমলকে তিনি ছিলেন বাংলার আকবর। 17 নাম্বার জানাচ্ছি আমাদের মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে? লোহিত কণিকা, আমরা জানি যে রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। এই রক্ত উপাদান হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে রক্ত রস, আরেকটি হলো রক্ত কণিকা। তো রক্ত আমাদের শরীরের মধ্যে খাদ্য এবং কি করে, অক্সিজেন সাপ্লাই করে। আর রক্ত কণিকাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে শ্বেত রক্ত কণিকা, আরেকটি হলো লোহিত রক্ত কণিকা, আর আরেকটি হলো কি, আরেকটি হলো আমাদের অনুচক্রিকা। 17 নাম্বার জানাবেন, 17 নাম্বার হচ্ছে প্লীহাতে আমাদের লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে। আরেকটা মজার তথ্য দিচ্ছি যে লোহিত রক্তকণিকা এটির আয়ুষ্কাল মাত্র 120 দিন, মানে 3 মাস, 4 মাস। 4 মাসের মধ্যে কিন্তু এটি মারা যায়। তার মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষ 4 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারেন। 18 নাম্বার জানাবেন, এটি মহান মুক্তিযুদ্ধের প্রশ্ন, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। 1971 এর মুক্তিযুদ্ধকালে এনি এনিহিলেট দোস ডেমন্স শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন? 1971 সালের মুক্তিযুদ্ধে এনিহিলেট দোস ডেমন্স এই একটা পোস্টার এঁকেছিলেন কে? তার নামটি আপনারা জানাবেন। আপনাদের চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ মহান মুক্তিযুদ্ধের প্রশ্নগুলো অনেক বেশি আসে প্রাইমারি এবং নিবন্ধনে। উত্তর আমাদের করেছেন হাসান সিকদার, সাদিয়া আফরিন নিপা, নাসরিন সুলতানা উত্তর দিয়েছেন। আমরা চলে যাচ্ছি উত্তরে, কামরুল হাসান। উত্তরটি হচ্ছে কামরুল হাসান, তিনি এই পোস্টারটি এঁকেছিলেন। 19 নাম্বার জানাবেন এসিডের ধর্ম হলো কি? এসিড, এসিড যেটাকে আমরা বলি অম্ল, এর ধর্ম কি? একটি টেস্টের মাধ্যমেই এটা পরীক্ষা করা হয়। 2019-এর প্রশ্ন প্রাইমারির। এসিডের ধর্ম হচ্ছে, এরা হচ্ছে লাল লিটমাসকে নীল করে, লাল লিটমাসকে নীল করে, এটি হচ্ছে এসিডের ধর্ম। আর যদি বলা হয় নীল লিটমাসকে লাল করে, তাহলে হচ্ছে ক্ষারের ধর্ম। যদি আপনাদেরকে বলা হয় নীল লিটমাসকে সাদা লাল করে, তাহলে সেটা হচ্ছে ক্ষারের ধর্ম। এসিডের হচ্ছে নীল লিটমাসকে লাল করে। 20 নাম্বার জানাবেন যে উইন্ড মিলের সাহায্যে কি উৎপাদন করা হয়? উইন্ড মিল, প্রাথমিক নিয়োগ পরীক্ষা 2019-এ এসেছে। উইন্ড মিল এর মাধ্যমে কি তৈরি করা হয়? বায়ু, খ নাম্বার বিদ্যুৎ, ক নাম্বার তেল, প্রাকৃতিক গ্যাস। উইন্ড মিল, আমরা সাগরের তীরবর্তীতে উইন্ড মিল অনেক দেখতে পাই, তার মানে বুঝতেই পারছেন যে উইন্ড মিলের মাধ্যমে কি তৈরি করা হয়। আচ্ছা, এটি হচ্ছে বিদ্যুৎ তৈরি করা হয় উইন্ড মিলের মাধ্যমে। উইন্ড মিল আপনারা দেখবেন যে সাগরের তীরে, নদীর তীরে বড় বড় পাখা বিশিষ্ট যে বায়ু বিদ্যুৎ রয়েছে, সেটাকে বলা হয় উইন্ড মিল।
তো চাকরি পরীক্ষার্থী বন্ধুরা, যারা আপনারা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার্থী আছেন, আপনাদের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। আপনারা যারা এই ক্লাসটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন ক্লাসটি কেমন লাগছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে মেনশন করে আমাদের সাথে থাকবেন নিয়মিত এই ধরনের ক্লাস দেখার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আরো আমাদের ইন্টারেস্টিং হতে চলেছে। 21 নাম্বার, বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? বিশ্বের প্রথম কম্পিউটার, দেখি তো। অনেকেই তো আমরা কম্পিউটার চালাই, বাট একটু জানি কি না আমরা যে বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি? আমাদের সাথে আছে নাসরিন সুলতানা। ইয়েস, অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম, বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হচ্ছে ইউনিভ্যাক। সাদিয়া আফরিন নিপার উত্তরটি সঠিক হয়েছে, ইউনিভ্যাক। আচ্ছা, 22 নাম্বার জানাবেন। এটা আমরা সচরাচর অনেকেই জানি না, এটির উত্তর জানাবেন যে মহারাজা ধীরাজ, মহারাজা ধীরাজ পদবী কারা গ্রহণ করেছিলেন? এটা অনেক একটা উচ্চ পদবী, অনেক অনেক সম্মানজনক পদবী। কোন রাজারা গ্রহণ করেছিলেন? নজরুল ইসলাম উত্তর দিয়েছেন। আচ্ছা, এটি গ্রহণ করেছিলেন ধর্মপাল এবং গোপাল। ধর্মপাল, পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এবং গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। তারা কি করেছিলেন? উপাধিটি গ্রহণ করেছিলেন। তেইশ নাম্বার আমরা জানবো ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে? ভলিবল খেলাধুলা থেকেও কিছু প্রশ্ন থাকতে পারে আপনাদের, কোন দেশে উৎপত্তি হয়েছে বা কোনো খেলাধুলার যে আপনাদের রেকর্ড সেই সম্পর্কিত প্রশ্ন আসতে পারে। ভলিবল খেলার উৎপত্তি হয়েছে কোন দেশে? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রে হয়েছে ভলিবল খেলা। 24 নাম্বার জানাবেন কোন দেশটি সেনজেন ভুক্ত নয়? সেনজেন, সেনজেন হচ্ছে ইউরোপের এমন একটি চুক্তি যার মাধ্যমে ইউরোপের দেশগুলো ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়েই একে অপরের দেশে ভ্রমণ করতে পারে। সেটি হচ্ছে সেনজেন চুক্তি। আর এই চুক্তিটি হয়েছিল 1985 সালে। সেনজেন হচ্ছে লুক্সেমবার্গের একটি শহরের নাম, সেখানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। সেনজেন চুক্তি, এই চুক্তিতে ব্রিটেন নেই, ঠিক আছে। সেনজেন চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হচ্ছে 27টি, মানে বর্তমান সেনজেনভুক্ত দেশ হচ্ছে 27টি। তার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের হচ্ছে 23টি, হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের 23টি দেশ এই সুবিধা পায়, আর বাকি হচ্ছে 4টি, বাকি হচ্ছে 4টি। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নের জন্য। বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরের অবস্থানের পরিবর্তনের সাথে কি হয় বলেন তো? 2019-এর প্রশ্ন, কি হয়? বস্তুর ওজন কি হয়? 25 নাম্বার জানাবেন সবাই। 25 নাম্বার উত্তরটি হচ্ছে পরিবর্তিত হয় না। বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে সাথে কি হয় না? পরিবর্তিত হয় না, পরিবর্তিত হয় না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান ক্লাস। ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর অনেকে আমার কাছে জানতে চান যে স্যার আপনার চলমান ব্যাচসমূহ সম্পর্কে জানতে চাই, তাদের জন্য আমি একটু বলছি 1 মিনিটের মধ্যেই। আমাদের ব্যাচ রয়েছে বিসিএস প্রিলিমিনারির 70 নাম্বারের প্রিপারেশন। এক্ষেত্রে হচ্ছে সাধারণ জ্ঞানের বাংলাদেশ, আন্তর্জাতিক, নৈতিকতা এবং ভূগোল, এই 70 নাম্বারের প্রিপারেশন প্রিলিমিনারির জন্য কোর্স রয়েছে। আর নিবন্ধন ও প্রাইমারি এবং এটিও ব্যাচের জন্য কোর্স রয়েছে। সাধারণ জ্ঞান
বাংলাদেশ, আন্তর্জাতিক, আইসিটি এবং হচ্ছে বাংলা। তো আপনারা যারা ক্লাস করতে আগ্রহী পেইড ব্যাচে আপনারা জানাতে পারেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের বিশাল ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে। তো আসলে যারা অনলাইনে ঘরে বসে শিখতে চান তারা যোগাযোগ করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।